গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকে আমরা একটু অন্য ধরনের ভাবনায় আছি। কীরকম যে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন তিনজন বিশিষ্ট কবি, যারা দীর্ঘদিন ধরে কবিতার জগতে রয়েছেন, কবিতা লিখছেন, কবিতা নিয়ে চর্চা করছেন। আমি তাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকেই রয়েছেন গোপাল চক্রবর্তী। গোপাল চক্রবর্তীর পাশে রয়েছেন কবি দীপশিখা চৌধুরী। আর দীপশিখা চৌধুরীর পাশে রয়েছেন কবি মানিক দে। আমরা বলেছি যে আজকে আমি একটা কথা সবসময় বলি, কবি ছাড়া জয় বৃথা। আর কবিরা যখন রয়েছে, আমার তো মনে হয় না বিশেষ কিছু আর আমার কথা শুনতে আপনারা আগ্রহী হবেন। তো আমরা প্রথমেই গোপাল চক্রবর্তীর কাছে একটা তার লেখা কবিতা শুনে নিই। সকলকে বাসন্তিক অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার কবিতা অন্য বসন্ত। রুক্ষ অনাসক্ত জীবনের মেড়ে মেড়ে প্রদর্শনী, অনন্ত বৈরাগ্য যাপনের একমাত্র আকর্ষণ, অনন্তকালের চুক্তিতে বিরক্ত ধৈর্যহারা আপামর মানুষ, একান্ত অপেক্ষায় জীবকুল, জীবন রসের অমৃত রসের অনিশ্চিত প্রত্যাবর্তন। ব্যর্থ হবে কি কবির আশার বাণী? ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বিফোর বিহাইন্ড। এসেছিল বাসন্তিক উল্লাসের প্রমোত্তরী, তাই তো হাজির ছিল কার্নিভাল। আকাশে বাতাসে হাজির প্রাণোচ্ছ্বাস, অনিশ্বাস রোশনেই। তবে সে কি কেবল মুখোশের আড়ালে? ঢাকা পড়েছে প্রকৃত রূপ মুখোশের বর্ণচ্ছটায়। বাধ্য সাম্যবাদ অন্তত কিছুদিনের চুক্তিতে। ঢাকা পড়েছে শিশু সারল্য, তরুণের স্বপ্ন, প্রবীণদের হাহাকার। হারিয়েছে জগতের মাভৈ বাণী, প্রাণহীন প্রাণহীন নিরেশ মিছিল। বসন্তের আবরণে হাজির কেবল শীতের প্রাণ শূন্যতা। নমস্কার। আচ্ছা গোপালদা, আপনি কি বসন্তের ওপর আর ভরসা রাখতে পারছেন না? রবীন্দ্রনাথের নিজ বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। ব্যাস, এই একটা কথাতেই আমরা যা বোঝার বুঝে গেছি। আসলে গোপাল চক্রবর্তী একটু উচ্চ মাত্রায় তার লেখার যে চিন্তা ভাবনাগুলো, যার ফলে বেশি কথা বলার প্রয়োজন নেই। পর্দার ওপারে যারা আছেন তারা কি বলতে চাইছেন উনি অবশ্যই গানের কটি লাইনের মধ্যেই কবিতার বক্তব্যটাও বুঝে নিতে পেরেছেন। আচ্ছা, আমরা এবার যাব দীপশিখা চৌধুরীর কণ্ঠে তার লেখা কবিতায়। আচ্ছা, বসন্ত সমাপনের মুখে, বিদায়ের লগ্নে এবং নববর্ষ প্রায় সমাগত, এইরকম এক সন্ধিক্ষণ। সেই সন্ধিক্ষণে আমি আমার যে শপথ আগামী দিনগুলিতে, সেই শপথ নিয়ে লেখা কবিতার নাম শপথ। বর্ষ শেষে আরতি সবার, বিষে হোক বিষক্ষয়। শয়নে স্বপনে শুরু পথ চলা, ভোরের নতুন সূর্যোদয়। আকাশ বাতাস কলুষিত আজ ছলনার কৌশলে, সেই কলুষতায় আমি আগুনে পোড়াবো মঙ্গল দ্বীপ জেলে। যে অনাথ ছেলেটা কানাগলি ঘরে দুমুঠো ভাতের জন্য, তার চলার পথে যদি দিতে পারি আলোকিত পথ অন্য। যে মায়ের জন্য প্রবাসী ছেলে ডলার পাঠায় খামে, যে রত্নগর্ভা চোখের জলে একা বৃদ্ধাশ্রমে,
তাদের দুঃখ ভোলাতে আমি জড়াবো দুবাহু পাশে, মনুষ্যত্ব দুহাত বাড়ায় মানুষকে ভালোবেসে। বন্ধু যদি ভুল বুঝে করে অকারণ অভিমান, আমি বুকে টেনে নেব, ক্ষমা করে দেব, ভুলে সব অভিমান। অহংকারের পরাজয় হবে, হিংসার ছারখার, আমি নত জানু হব পৃথিবীর কাছে, ভালোবেসে বারবার। নবচেতনায় জাগবে পৃথিবী, আমরা চলেছি সাথে, সভ্যতার সংকট থেকে উত্তরণের পথে। বাহ, দীপশিখা চৌধুরীকে একটা ব্যাপারে ধন্যবাদ জানাতেই হয় যে এত সংকটের মধ্যেও এবং বিশেষ করে এই মুহূর্তে রাজ্য জুড়ে যে এত একটা সংকটময় পরিস্থিতি, তার মধ্যে যে আশার বাণী শোনানো, এখনো তিনি স্বপ্ন দেখেন, এখনো তিনি নতুন কিছু দেখছেন তার অন্তর্দৃষ্টি থেকে, এটা অবশ্যই এই কবিরাই তো জগৎকে বাঁচিয়ে রাখে। তো শুনে সকালবেলায় পর্দার ওপারে যারা আছেন, নিশ্চয়ই আজকের ভাবনায় দীপশিখা চৌধুরীর কবিতা আপনাদের ভাবনার মধ্যে সঞ্চারিত হোক, এটাই আশা করব। এবার আসবো মানিকদের কণ্ঠে, মানিকদের কবিতায়। আমাদের তাপসবাবু আমাদের সংকটের কথা বললেন, এবং এই সংকটের মধ্যে একটা মুখ আমার বেশি করে মনে পড়ছে, যে আমরা বাঙালিরা সুগভীর সংকটের মধ্যে আমরা আকণ্ঠ ডুবে আছি। তার থেকে পরিত্রাণ পাবার জন্যই সেই মানুষটিকে স্মরণ করছি, এবং আমার কবিতার নাম দেশের বিবেক। তুমি আছো, থাকবেও তুমি, মানুষের মনে বেঁচে আছো চিরদিন। তুমি জাগ্রত বীর, মানুষ তোমায় ভুলবে না, জানি ভুলবে না কোনো দিন। শিকাগো শহরে তুমি গেয়েছ বিশ্ব মানবের গান, তোমার ভাষণে বিশ্ব সজাগ, বাড়াও দেশের মান। দেশের বিবেক বিবেকানন্দ, যুবার কণ্ঠ তুমি, তোমার পরশে ধন্য হলো আমার জন্মভূমি। চিরঋণী আমরা তোমার কাছে, তুমি দেশের অহংকার। দুর্বল জাতিরে জাগিয়েছ তুমি, মাননি কখনো হার। আমরা তোমায় স্মরণে রাখবই, হে বিশ্ব বিবেক। তুমি চেয়েছ জাতিভেদ ভুলে হোক না মানুষ এক। তুমি সবার বিবেকানন্দ, তুমি দেশের আশা। তোমার প্রেরণায় আমরা পেয়েছি প্রতিবাদের ভাষা। অমর তুমি, চির অমর, এই দেশেরই গর্ব। তোমার পথ হোক না শুরু, এগিয়ে যাবার পর্ব। বাহ, এখানেও মানিকদা তো দীর্ঘদিন ধরে কবিতার জগতে আছেন, তো সেখানে মানিকদার কণ্ঠ থেকেও যেটা তার লেখা থেকে উঠে এলো, সেখানে যেমন বিবেকানন্দ, এটা তো অস্বীকার করার জায়গাই নেই। আর এখন বিবেকানন্দকে নিয়ে তো একটা দড়ি টানাটানিও চলছে, এটাও অস্বীকার করার জায়গা নেই। টাগ অফ ওয়ার, বিবেকানন্দ আমাদের না আমাদের, এরকম একটা ব্যাপার চলছে। তো নাকি ভুল বলছি না তো? কারণ আপনারা কবি, আপনাদের সামনে আমি বলতে আমার চিন্তা হয়। তবে হ্যাঁ, তার সঙ্গে আরেকটি কথা উনি বলেছেন, বিবেক, মানে বিবেকানন্দর সাথে বিবেক কথাটাকেও তিনি টেনেছেন। এইখানেই মানিকদার লেখার বৈশিষ্ট্য, যে বিবেক কথাটার উপর জোর দিয়েছেন। এই বিবেকটা যদি সকলের জাগ্রত হয়, তবে অবশ্যই আমরা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সুদিন আগামী সামনে আস্তে আস্তে দেখতেই পাবো। যাক, আমরা এবার গোপাল চক্রবর্তীর কাছে যাব। দীর্ঘদিনের মানুষ, শুধু কবিতা লেখা নয়, তার মধ্যে আরো কিছু গুণ আছে। অবশ্যই কবি হিসেবে তাকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু হলে কি হবে, ধরুন একটা ক্রিকেট খেলায় দেখা যায় না, একজন ব্যাটও করছে, আবার বলও ভালো করে, ফিল্ডিংও দিতে দিচ্ছে ভালো, অর্থাৎ অলরাউন্ডার। তো গোপালদাকে আজকে আমরা একটু এই কবিদের মধ্যে একটু অলরাউন্ডার হিসেবে দেখতে চাইছি, কারণ গোপালদা ছোটবেলা থেকেই খুব ভালো আবৃত্তি করেন। এখন হয়তো সেই অর্থে আমি পথিতযশা আবৃত্তিকার বলছি না, কিন্তু উনি আবৃত্তি করেন। কিরকম করেন সেটা আপনারা একটু শুনুন কবির মুখে,
একটা আবৃত্তি শুনতে আশা করি খারাপ লাগবে না। রবীন্দ্রনাথ প্রয়াণ হয়েছিল 22শে শ্রাবণ, তার মাত্র 8 দিন আগে অর্থাৎ 14ই শ্রাবণ জোড়াসাঁকোয় তিনি একটু কবিতা মানে লিখেছিলেন বলা যাবে না, উনি ডিকটেশন দিয়েছিলেন এবং কবি এই অধ্যাপিকা একজন তিনি লিখলেন, নামটা ভুলে গেছে ওনার, উনি লিখলেন। তো তিনি কার্যত মানে অর্ধমৃত সেই সময়ে যে এই ধরনের কবিতা লিখতে পারেন তাহলে বুঝতে পারা যায় যে তার বুৎপত্তি কোথায়, তার সৃষ্টিশীলতা কত। আমরা তো কলমচি, আমরা সৃষ্টিশীল হওয়ার চেষ্টা করি। একজন মানুষ, তার কোনো শুধু চোখটা তার নড়ে চড়ে, সারা শরীর স্থবির হয়ে দাঁড়িয়ে আছে, সেই অবস্থায় তিনি একটু কবিতা ডিকটেশন দিয়ে যাচ্ছেন এবং সম্ভবত অধ্যাপিকা রানী চন্দ বোধহয় লিখেছিলেন শেষে 2টি কবিতা, দুঃখের আঁধার রাতি আর হচ্ছে তোমার সৃষ্টির পথ। তো এই তোমার সৃষ্টির পথ কবিতাটাই আমি আবৃত্তি করছি আর কি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে, এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছে চিহ্নিত, তার তরে রাখো নাই গোপন রাত্রে, তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ, সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল, বাহিরে কুটির হোক অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব, লোকে তারে বলে বিলম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। বাহ, ভালো আবৃত্তি করার জন্য গোপাল চক্রবর্তীকে আজকের ভাবনার পক্ষ থেকে অবশ্যই অভিনন্দন, যে খুব সুন্দর বললেন কবিতাটি উনি। আর বিশেষ করে যারা আবৃত্তি করেন তারাও আশা করি খুব একটা ত্রুটি এর মধ্যে খুঁজে পাবেন না। আচ্ছা, আমরা এবার যাব দীপশিখা চৌধুরীর কাছে, তার সকণ্ঠে তারই লেখা কবিতা। মহাজনবের সেই পূর্ণ লগ্ন 25শে বৈশাখ, আমরা অপেক্ষায় রয়েছি সকলে তাকে উদযাপনের জন্য। সেই মহান ব্যক্তিত্ব, বঙ্গজীবনের স্মরণীয় ব্যক্তিত্ব, আমাদের প্রাণের কবি, আমাদের সুখে দুঃখে শোকে পরিতাপে আমাদের সমস্ত চেতনাকে যিনি ব্যক্ত করে রয়েছেন, তাকে স্মরণে মননে স্মৃতিতর্পণে আমার এই উৎসর্গ। আমার রবীন্দ্রনাথ। বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান, ছড়ায় ছড়ায় চিনতে শিখি রবি ঠাকুরের গান। আমার কাছে রবি ঠাকুর সঞ্চয়িতা সহজ পাঠ, পুরানো সেই দিনের কথা কিংবা তেপান্তরের মাঠ। এলোমেলো ভাবনা যখন হারায় পথের বাঁকে, কে যেন সব আপনি সাজায় আমার কল্পনাকে। সংসারের এই চক্রবুহে যখন হৃদয় ম্রিয়মান, ভালোবেসে ঠাই দেয় বুকে রবির গীতবিতান। দুঃখ দহন মনকে যখন আকুল করে কাঁদায়, শক্তি সাহস পাই যে তখন সঞ্চয়িতার পাতায়। পথ চলতে মনের কোণে ভরসা যোগায় যে দিন রাত, যার পরশে নতুন করে বেঁচে উঠি অকস্মাৎ, তিনি তো সেই কবির কবি, আমার প্রিয় রবীন্দ্রনাথ। বাহ, একটা কথা যে দীপশিখা চৌধুরী রবীন্দ্রনাথকে নিয়ে যে লেখাটি আজকে উপহার দিলেন, একটা কথা অস্বীকার করার জায়গা নেই যে খুব সহজ সরল ভাষায় অনাড়ম্বরভাবে উপস্থিত করলেন। আরেকটা কথা কি, আসলে দেখা যাচ্ছে, আমরা ক্রমশ দেখতে পাচ্ছি অনেক সময় আধুনিক কবিদের সম্পর্কে মানুষের একটা ধারণা তৈরি হয়ে গেছে যে ওই কবিতাগুলো বোধহয় কবি পড়ে মানে বুঝিয়ে দিয়ে আসলেই ভালো হয়। হ্যাঁ, তো এরকম একটা ধারণা থেকে বেরিয়ে এসে যে দীপশিখা চৌধুরী একটা অন্য চেষ্টা করেছেন, আর বিশেষত তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন, কবির দৃষ্টিতে তো সবই ধরা পড়ে, তারা তো আমাদের মতো সাধারণ মানুষ নন,
তো সেখানে তিনি হয়তো ভেবেছেন এই কথাই যে আজকের দিনকাল যেভাবে দেখা যাচ্ছে আমাদের প্রেক্ষাপট ক্রমশ শিক্ষার দিকটা ছোট হয়ে আসছে, যে আমাদের দেশের যারা আমাদের সমাজকে পরিচালিত করেন তারাই অনেক সময় ভাষা সন্ত্রাস করে বসছেন, তারাও এমন সমস্ত ভাষা প্রয়োগ করছেন যেখানে ঠিক বোঝাই যাচ্ছে যে মানুষও সেখানে হয়তো ওরকমই তৈরি হচ্ছে, কাজে একটু সরল করে বললে তাদেরও হয়তো বুঝতে সুবিধা হয়। এই জায়গাটা দীপশিখা চৌধুরী হয়তো বুঝতে পেরেছেন। তো আমার মনে হয় ওই রবীন্দ্রনাথ লিখেছিলেন একটা কবিতা, ওই যে সাধারণ মেয়েতে নেমে এসো আমার সমতলে, তাহলে পাঠকদের কাছে আমার মনে হয় কবিদেরও একটু এরকম সমতলে নামতে পারলেই বোধহয় ভালো, কারণ আজকাল পাঠকরাও একটু আগের থেকে তো সূক্ষ্ম মস্তিষ্ক যে চিন্তা ভাবনাগুলো এগুলো তো ক্রমশ একটু কোনো একটা কারণে নেমে আসছে। আমি তো সমাজ বিশেষজ্ঞ নই, বলতে পারবো না। যাক, তবে এই কবিতাটা খুব আমাদের ভালো লেগেছে, জনতার দরবারে যারা ওপারে রয়েছেন আজকের ভাবনায় তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমরা মানিকদের কবিতায় আসি। তাপসবাবুর বক্তব্যের এই দূরেই বলছি, আসলে আমরা একটা নষ্ট পৃথিবীতে নষ্ট মানুষ হিসাবে বাস করছি। আমাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে রোজ, আমরা ভালো থাকছি না কেউ, তবুও এর মধ্যেও আমরা আপ্রাণ চেষ্টা করছি ভালোভাবে বাঁচার, ভালো থাকার, কিন্তু কিছু দুষ্ট প্রকৃতির মানুষ, দূষিত মানুষরা আমাদের ভালো থাকতে দিচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে আমার অনেক দিন আগের লেখা একটা কবিতা পড়ছি, কবিতার নাম বাতায়ন খুলে দেখি। স্বপ্নের পৃথিবীটা বড় অন্ধকার হয়ে গেল, এলোমেলো হলো আমার সোনালী যৌবন, ধূপের মতোই নিঃশেষে পুড়ে গেল আশার বাসনার কোমল অন্তর। বাতায়ন খুলে দেখি পুড়ে গেছে কষ্টের সাজানো বাগান, গোলাপের পাপড়িগুলো পুড়ে পুড়ে কেমন বিবর্ণ ধূসর। জীবন চলার পথে অসংখ্য বাধার প্রাচীর, আমার বিধ্বস্ত মন ভেসে চলে নিরন্তর বৈরী হাওয়ায়। দুপাশে আমার কেবলই শস্যহীন মাঠ, ঝরে গেছে কৃষকের আশার ফসল প্রখর রৌদ্র তাপে। জীবনেই সমস্ত চাওয়া দলিত মথিত হয়ে প্রাণহীন নিরুত্তাপ নিঃশব্দ নিশ্চল। সম্মুখে ভয়াল পৃথিবী আর মানুষের কুৎসিত কদাকার মুখ, কি বিভৎস রক্তচোষা ড্রাগনের মতো। শুনলাম বাস্তব পরিস্থিতির কথাই মানিক দে তার কবিতায় তুলে ধরেছেন, আর তার কবিতার বৈশিষ্ট্যই এটা যে আমি দীর্ঘদিন ধরেই ওনাকেও জানি যে কবিতার মধ্যে উনি বাস্তব পৃথিবীর যে ভয়াবহতা, মনুষ্যত্বের যে চরম অপমান, মানবিকতার যে বিধ্বস্ত রূপ, সেগুলোই উনি ফুটিয়ে তোলেন। এখানে তিনি তার কথা বলেছেন। তবু মানুষ যদি সচেতন হয়, সেখানেই কবি সাহিত্যিকদের সার্থকতা। কবি লিখছেন, সমাজে যদি তার কিছু প্রভাবও পড়ে, সেটা অবশ্যই মঙ্গলকামী একটা শক্তি হয়ে উঠতে পারে। আমরা গোপাল চক্রবর্তীকে আজকে আমি বলেছি একটু আগে যে অলরাউন্ডার হিসেবে ওনাকে আমরা আজকে চেয়েছি। উনি গানও ভালো করেন, অর্থাৎ তার মানে এইটা বলছি না যে উনি একদম সঙ্গীত শিল্পী হিসেবে বিখ্যাত সঙ্গীত শিল্পী হিসেবে নয়, কিন্তু উনি গানটাও করেন, গানটাকে পেশা হিসেবে উনি নেন, নেশা হিসেবে। আজকে যদি একটা গানও গোপালদা আমাদের শোনান তাহলে আমরা অন্তত খুশি হব, এবং আশা করি পর্দার ওপারে যারা দীর্ঘদিন ধরে গোপালদাকে চেনেন তারাও খুশি হবে। রবীন্দ্রনাথকে 30-এর দশকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে আপনি তো এত সৃষ্টি করেছেন, তা কোন সৃষ্টির মধ্যে আপনি নিজেকে খুঁজে পেয়েছেন সবচেয়ে বেশি? তিনি জবাব দিয়েছিলেন, আমার সঙ্গীত। স্বাভাবিকভাবেই আমরা এমন কিছু ভাবতে পারি না যা রবীন্দ্রনাথ লিখে যাননি। একটা কথা বলে আমি এখানে একটু বলি, আমি আমার কাছে আমার একটা শোনা কথা যে রবীন্দ্রনাথ নিজেও বোধহয় বলেছেন যে আমার সবকিছু চলে গেল, আমার গানটা থেকে ওইটাই বলছি যে আমি নিজেকে সব থেকে বেশি মেলে দিতে পেরেছি আমার সঙ্গীতের মধ্য দিয়ে। তো স্বাভাবিকভাবেই তো সঙ্গীত তো তার প্রিয় জিনিস ছিল। সারা জীবনই তো দুঃখের মধ্যে ছিলেন। ছোট ভাই মাত্র তার 3 বছর বয়স মারা গেলেন, তারপরে সারা জীবনই তো খালি মা বাবা ছেলে মেয়ে
খালি মারা গেছেন, তার মধ্যে কিন্তু নিজেকে হারিয়ে যাননি তিনি। তো সেই নিয়ে বিচিত্র পর্যায়ের একটি গান আমি শুরু করছি, যেটা হচ্ছে শুরুটাই তো মনে পড়ছে না। তাহলে কি একটু সময় নেবেন? আমি এই ফাঁকে একটা কবিতা শুনে নিই দীপশিখা চৌধুরীর কণ্ঠে। আচ্ছা, শুরুটাই ভুলে যাচ্ছি। আমি এবার অনুভব নিয়ে, আমার ব্যক্তিগত অনুভবের প্রেক্ষিতে একটি কবিতা নিবেদন করছি। নির্বাসন। অনন্ত যাত্রার বুকে আমি চাই অরণ্য নির্বাসন। নম্র নীল ভালোবাসার বিস্তীর্ণ অ্যাটলান্টিকে অতন্দ্র আত্মার চির অবগাহন। সুদূর মহাসাগরের নীলাভ পাথারে বিক্ষত এ মন শক্ত ডিঙার উজান বেয়ে শীতল হবে। তুষার শুভ্র বলাকার ডানায় ভেসে আসবে দিগন্ত আহ্বান। নিজস্ব বুদবুদে আপ্লুত চেতনা হলুদ গাঁদা ছেঁড়া বাতাসের ছোঁয়ায় ইন্দ্রিয়কে সন্ন্যাসী করবে। জীবনের উদ্ধত উৎকেন্দ্র থেকে শীতল চাঁদের মতো শিশির ভেজা পথে হেঁটে যাব বহুদূর, অথবা নির্জন রাত্রির গুহার অন্ধকারের মতো নিস্তব্ধ স্থবির রব। তবু সত্যের সাধনায় নিমগ্ন প্রাণ চাই প্রশ্বাসে সবুজের সুঘ্রাণ। সবুজ অরণ্য অভিযানে ক্লেধীন জীবনের উত্তরণ হয়তোবা হবে দেখা মানুষের, যারা বিকৈনি প্রকৃত বোধ, সে এক সত্য অন্বেষণ। লুপ্ত প্রায় মনুষ্যত্বের শ্বাসরুদ্ধ ঘেরাটোপে বৃথাই এ অরণ্য রোদন। অনন্ত যাত্রার বুকে আমি চাই অরণ্য নির্বাসন। বাহ, তা একটু একটা কথা বলা দরকার, গোপালদার কথা দিয়ে বলি। গোপালদার তো আমার উপর মনে মনে বিরক্ত হচ্ছে। এই আমি এসছি কবিতা বলবো বলে গান কর, একটা অদ্ভুত বলে আমার বিরক্ত। গানটা মানে যার জন্য প্রস্তুত ছিলেন না, এবার কি শোনাবেন? হ্যাঁ, গানটা হচ্ছে বিচিত্র পর্যায়ের গান। আচ্ছা আচ্ছা, গানটা শুরু করি। এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা, এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা, এ শুধু, এ শুধু মনের স্বাদ বাতাসেতে বিসর্জন, এ শুধু আপন মনে মালা গেঁথে ছিঁড়ে ফেলা, নিমেষের হাসি কান্না গান গে সমাপন, থমল পল্লব পাতে রবি করে সারা বেলা আপনারে লয়ে খেলা করে, খেলা করে ফুলগুলি হেথা হোথা ঘুরি ফিরি সারাদিন মনে, আরে যেন দেব বলে কোথা যেন ফুল তুলি, সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে, এ খেলা খেলিবে হায়, খেলার সাথীকে আছে হাসি হাসি গান গায়, কে শোনে কে নাই শোনে, যদি কিছু মনে পড়ে, যদি কিছু মনে পড়ে, যদি কেহ আসে কাছে, এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা, এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা।
দেখতে পেলাম দারুণ। এবং আরেকটা জিনিস, আমি যে বলেছি তাহলে মিথ্যা বলিনি, গোপালদা প্রথমে দিশাহারা হয়ে গেছে এই বয়সে, এবং এটাতে অস্বীকার করার জায়গা নেই যে এই বয়সে এবং এই বয়সে এবং এতদিন ধরে এই সমস্ত করার পরে যে গোপালদা যে একজন আপাদমস্তক সংস্কৃতির মোড়কে মোড়া একজন মানুষ, অর্থাৎ এইগুলোই, এই বিষয়টাই আমি যেটা বলতে চাই। আজকাল অনেক সময় দেখা যায় না যে শিল্পের অঙ্গনে এমন কিছু ভাষা এসছে যে কখনো বলা হয় যে সেলিব্রিটি, কোন সময় বলা হয় সেলেব, নানান কিছু। অর্থাৎ সেটা নয় যে সত্যিকারের সংস্কৃতি, আদ্যন্ত সংস্কৃতি যার ভেতরে রয়েছে, এই সমস্ত মানুষকে কিন্তু সেলেব বা সেলিব্রিটি বলতে হয় না, এরা এমনি মানুষের মনে ভেতরে থাকে না, সে ফাঁপা শব্দগুলো বলতে হয় না। আমি গোপালদাকে অজস্র ধন্যবাদ যে আজকে ভাবনা আনার মতন মানুষ আজকে পেয়ে। এবার আমরা যাব মানিকদার কথা নতুন করে আমার তো কিছু বলার নেই। মানিকদা দীর্ঘদিন ধরে কবিতা লিখে বাংলা নিয়ে খুব কষ্টে আছি, কারণ একবার 1905 সালে বাংলাকে ভঙ্গ করে যে যন্ত্রণার মধ্যে বাঙালিকে ফেলে দেওয়া হয়েছিল, তার দিকে একটা ভয়ঙ্কর থাবা বিস্তার করে তাকে শেষ করে দেবার চেষ্টা চলছে, যার জন্য একটা মুখ এই সময় আমার বড় বেশি মনে পড়ছে। বিবেকানন্দের মতোই সেই মুখটা কবি শামসুর রহমানের কথা, এবং তাকে নিয়ে আমার কবিতার শিরোনাম শামসুর রহমান। মানুষকে ভালোবেসে অজস্র লিখেছ তুমি যে কবিতার কারিগর। দুই বাংলারই আপন স্বজন তুমি, দুই দেশেতেই আছে ঘর। যারাই করেছে বঙ্গ বিভাগ, বিষিয়ে দিয়েছে মন, তুমিও মাননি আমিও মানি না বাঙালির বিভাজন। তুমি আর আমি এক হয়ে এসো, ছিঁড়ে ফেলি কাটা তার। বঙ্গভাগের জ্বালাশয়ে কবি, দেশ হলো কারাগার। লাভ হলো না তাড়িয়ে ওদের, আমাদেরই ক্ষতি বেশি। একই মায়ের সন্তান হয়েও ভাইয়ে ভাইয়ে ভিন দেশি। অন্নদা মনীষী আমৃত্যু তাই, স্বাধীনতার ধোঁকা সয়। বঙ্গভাগের যন্ত্রণা সয়ে তিলে তিলে হলো ক্ষয়। একই মায়ের দ্বিখণ্ডিত রূপে আমাদেরই অপমান। জানি না তো কেউ দুর্গতি মায়ের কবে হবে অবসান। দেশদ্রোহী হয়েও গেয়ে যাব তবু অখণ্ড বাংলার গান। তুমি সবার মানবতার দূত, বঙ্গ স্বজন শামসুর রহমান। বাহ, খুব ভালো চিন্তা। এবং মানিকদার লেখনীতে এরকম ভালো চিন্তা, কবিতা আমরা অবশ্যই আরো পেয়েছি। আর একটা কথা তাহলে দেখা যাচ্ছে যে আমরা কখনো সবসময় অখণ্ডতার গান গাইবো, আমরা বিভাজনের গান গাইবো না। আমরা যারা রাজ্যের যারা কবি সাহিত্যিক বা যে ধরনের শিল্পের মধ্যেই আছে, তারা প্রত্যেকেই একটাই চিন্তা বোধহয় এই মুহূর্তে হওয়া দরকার যে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ আমরা সকলেই এক, এখানে কেউ হিন্দু নয়, কেউ মুসলিম নয়, কেউ খ্রিস্টান নয়, কেউ আরো নানা রকমের জাতের যে বিভাজন, আমরা সবাই মানুষ, আমরা এক মানুষ। মানে চণ্ডীদাসের কথা বোধ হয় না, সবার উপরে মানুষ, তাহার উপরে। এই কথাটাই আমাদের সংস্কৃতির কোনো বিভাজন হয়নি, সংস্কৃতির বিভাজন হবে না, এবং মানুষের মধ্যে আমরা বিভাজন চাই। এই কথা বলে আজকে এই আমাদের মধ্যে যে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, গোপাল চক্রবর্তী, দীপশিখা চৌধুরী এবং মানিকদাকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ, আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আবার বলে যাচ্ছি, আগামীকাল ঠিক সকাল 7:30 দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।